ফল লুপটা মাত্র হয়েছিল, তাই না? ইনপুট বক্স দিয়ে করা। হুম। আমি বাংলাদেশে সাপোর্ট করি। আচ্ছা, আমরা আলোচনা স্টার্ট করছি। আমরা আলোচনা করেছিলাম ফল লুপটাকে। হুম, বল। কেস। হুম। 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 স্পেসিফিক ভ্যালুটা। হুম।
তাহলে তো লাস্টের দিনে তো আমি ওরকমই একটা এক্সাম্পল দেখালাম যে একটা যদি আমি নাম্বার অফ কেস তৈরি করে রাখি টেম্পারেচার অনুযায়ী, যে লাইক আমি -20 থেকে 60 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার কেস তৈরি করে রেখেছি ফর এক্সাম্পল। তো তার মানে আমার কয়টা কেস আছে? 80টা কেস আছে। 80টা কেসের জন্য 80টা মেসেজ আছে। ডেফিনেটলি আপনি 80টা কেস নিতেই পারেন। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা যে এখানে লিখলাম সুইচ, প্রথমে লিখলাম ভেরিয়েবল অ্যাসাইন করলাম টেম্পারেচার, একটা ভ্যালু দিয়ে দিলাম 25 দিয়ে দিলাম টেম্পারেচার, ডলার টেম্পারেচার 50 দিয়ে দিলাম। তারপরে যেটা বললাম সেটা হচ্ছে সুইচ ব্র্যাকেটে ডলার টেম্পারেচার, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, এইখানে আপনার স্টেটমেন্ট সুইচের স্টেটমেন্ট। তাহলে আমি চাচ্ছি যে ধরেন এরকম একটা আছে যে এই টেম্পারেচারে এই কাজ করা যাবে, হ্যাঁ, তা একটা রেঞ্জ হবে, আমার তো একটা দিলেই হবে, কারণ সেটা হলে তো পরে রেঞ্জ বানিয়ে দিতে হবে যে টেম্পারেচার ধরেন যে এন্টার করলে 25 এন্টার করবে, হ্যাঁ। এখন আমার এই যে 25 এন্টার করলে ওটা তো ওই যে ওই আরেতে গেল, পোস্ট আরেতে গেল, এখন এই 25টা আমি এখানে যে টেম্পারেচার এখানে আমি নিয়েছি 70, এন্টার হলো 25। এখন পরের লাইন যেটা আছে সুইচ টেম্পারেচার, এখানে আমি ওই টেম্পারেচার পোস্টের টেম্পারেচার মানে নেব না, এটা অটোমেটিক যাবে ওখানে, হ্যাঁ। গেলে পরে তখন সে ইয়েটা দিয়ে দিবে, মেসেজটা দিয়ে দিবে আজকে অনেক গরম, তুমি বাইরে যাবে, এইটা পসিবল। তো সুইচ তার আমি করেছি, কিন্তু আমি সুইচে পুরো প্রোগ্রাম লিখি, মানে এটা হচ্ছে কাজ করলাম সব ইফেলস সব ইফেলস না লিখেন, আপনি লিখতে পারেন, বাট সুইচ কেসে যেটা হয় যে কেসগুলো ফিক্স করে দেওয়া হয়, ওকে। এটা সাথে স্ট্যাটিক থাকে আমার কাছে, এইটাকে ওইটা নিয়ে আমি একটু ডাইনামিকের মতো করতে চাচ্ছি। খুবই সিম্পল। এখানে যেটা লিখেছে যে 70, 71, 72 সবার জন্যই একই মেসেজ, একটা হ্যাঁ সেটা হতে পারে একটা রেঞ্জ, হ্যাঁ একটা রেঞ্জ বলে দিয়েছে, ওর কেসের জন্য এই একটা রেঞ্জ বলে দিয়েছে, তিনটা কেস, হ্যাঁ একটা ডিফল্ট, এটা হ্যাঁ টেম্পারেচার, এটা একটা ডিফল্ট ভ্যালু বলে দিয়েছে। বাট আপনি এই জায়গাগুলো ডাইনামিক করতে পারেন না, সম্ভব না, না ভেরিয়েবল দেওয়া সম্ভব না। না ভেরিয়েবল যদি এখানে কোনো একটা ভেরিয়েবল বসান তাহলে কিন্তু হবে সে অ্যাবনর্মাল বিহেভিয়ার শো করতে থাকবে, কারণ আপনি যখন যে ভেরিয়েবল বসাবেন ওই ভেরিয়েবলটা আপনি যদি একটা পুট করেন, সে ভেরিয়েবলের ভ্যালু এখানে এসে, ধরেন আপনি এই টেম্পারেচারটা ভেরিয়েবল আকারে বসালেন আর এখানে কোনো একটা ভেরিয়েন্ট আপনি অ্যাড করে রেখেছেন, এটা আপনি কোথা থেকে পাবেন? আচ্ছা আমি বলি, এখন আমরা যদি পোস্টটাকে একটা ভেরিয়েবল অ্যাসাইন করি, হ্যাঁ, পোস্টটাকে একটা ভেরিয়েবল যেমন আমরা করে থাকি নর্মালি, পোস্ট ইমেল এটা, পোস্ট ইমেল ওটা করি না, XYZ দিয়েও করা যেতে পারে, তাহলে ওইটা কি এখানে ইউজ করা যেতে পারে না এটার জায়গায়? না, আপনি তো পোস্টেরটাতে তো টেম্পারেচার ইউজ করলেনই, এই টেম্পারেচারে তো আপনি পোস্টের ভ্যালুটা এনে রাখবেন, এই টেম্পারেচারে আপনি পোস্টের ভ্যালুটা, হ্যাঁ আসেন টেম্পারেচারের মধ্যে আপনি পোস্টের ভ্যালু এনে রাখলেন, বাট কেসগুলো তো আপনি ফিক্স করতেই হবে, কেস আপনাকে ডিফাইন করেই রাখতে হবে, টেম্পারেচারের ভ্যালু আপনি পোস্ট থেকে নিয়ে আসতে পারেন। ধরুন এন্টার করলো সে, এখানে ধরুন আছে 70 থেকে ধরুন সে 73 ইনপুট দিল, তাহলে অ্যারেতে আমার 73টা থাকবে, সেটা আপনি টেম্পারেচারে নিয়ে আসবেন, হ্যাঁ সেটা তো আপনি এটা তো ফিক্সড ভ্যালু, আমি ইনপুট থেকে যা দিব সেটাই টেম্পারেচারে চলে আসবে। টেম্পারেচার ইকুয়াল টু পোস্ট অমুক যদি লিখে দিই আমি, তাহলে এখানে কি ওটা অটোমেটিক আসবে না? হ্যাঁ টেম্পারেচার ইকুয়াল পোস্ট যা দেবেন সেটা আপনার টেম্পারেচারে চলে আসবে। তারপরে এই কেসগুলো কি হবে? আপনাকে নো হবে, হ্যাঁ এটা নো হবে, এটা এক্সিকিউট হবে। যদি এটা নো হয় তাহলে এইটা দিবে, ও এটা নো হলে তো এটা নিবেই না, এটা দিবে, সম্ভব না এভাবে করা? হ্যাঁ ডেফিনেটলি পসিবল। আমরা তো এ ধরনের কাজ করলাম, আমরা তো ওই যে বাটন প্রেস দিয়ে করলাম না, ক্যালকুলেটরটা করলাম, আমি শুধু লিখি না, আমি বাটনে প্রেস করলাম যখন, তখন আমার বাটনের মান কত আসলো? প্লাস, আমি প্লাস ক্লিক করাতে আমার মান এসেছে কত? প্লাস, প্লাস কেসে চলে গেছে, বুঝতে পেরেছেন? আমরা তো এটা করেছি, আমরা যদি ওই কেস দিয়ে রেঞ্জের কাজটা করতাম তাহলে হয়ে যেত, একই জিনিস ছিল। আমরা গতদিন লুপ করছিলাম
আরেকটা বলেন ক্লাস করছিলাম, বলেন। ইউজুয়ালি ওই তো পিএইচডিতে ইয়ে করে, ডিজাইন দিয়ে দেয়, সেটাকে HTML অথবা বুটস্ট্র্যাপ অথবা ওয়ার্ডপ্রেস এটাতে ডিজাইন করা হয়, এভাবে বলা হয়। ওইখানে আমি একটা ভিডিও দেখলাম, সেখানে বলছে যে পিএইচডিতে বেসলাইন গ্রিড বলে একটা জিনিস আছে, এক লাইন থেকে আর এক লাইনের পাঠানো, এইটা যদি মানে যে নাম্বারটা হবে সবাই বললো, তাহলে ফন্ট সাইজ, লাইন হাইট, প্যাডিং, মার্জিন মানে ভার্টিক্যাল ডিসটেন্স যা যা আছে সবই 6 এর মাল্টিপল হলে ভালো হয়। কেন আমরা না, এই 6 এর মাল্টিপল হলে ভালো হয়, কারণ হচ্ছে যে ওই মানটা, যে মানটা আসে বিশেষ করে ফন্ট সাইজের বেলায়, ওটা স্ট্যান্ডার্ড। আপনি একটু খেয়াল করে দেখবেন ওয়েবে যে টেক্সটগুলো বাই ডিফল্ট আছে এটা 12 পিক্সেল, এটা 6 এর মাল্টিপ্লিকেশন। হ্যাঁ এবং এটা বেসলাইন 6, এবং ওখানে আপনি যেটা দেখবেন যে ওই ফন্টগুলোর হাইট থাকে 18 পিক্সেল, সেটাও মাল্টিপ্লাইড বাই 6, সিস্টেম 6 এর মাল্টিপল, কারণ হচ্ছে যে পিএইচডি ওরা 6 দিয়ে কাজ করে। আদারওয়াইজ চ্যাপ্টা দেখা যাবে, বাঁকা দেখা যাবে, সরু দেখা যাবে, দেখা যেতে পারে। অনেক জায়গায় অনেক ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে ফন্টগুলো একটু একদম চোখে আসছে না, ঝাপসার মতো দেখা যাচ্ছে, ফন্টগুলো এরকম স্প্লিট হয়ে গেছে, যেটা একদম এক্স্যাক্ট সাইজ হওয়ার কথা ছিল সে হয়তো একটু মোটা হয়ে গেছে, উইথটা বেড়ে গেছে, অথবা হাইটটা শুরু হয়ে গেছে, হাইট বড় হওয়াতে ফন্টটা চেপে গেছে, লেখাগুলো বোঝা যাচ্ছে না। বুঝতে পেরেছেন? এই কেসগুলো দাঁড়াতে পারে, এই জন্য মাল্টিপ্লাইড বাই 6 এ যেতে হয়, কারণ ওই ফটোশপে লেখাগুলো একদম পারফেক্টলি আসে, ওই লেখাগুলো যখন ওয়েবে দিতে হয় তখন মাল্টিপ্লাইড বাই 6 কনসেপ্টে যেতে হয়। আচ্ছা, আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখছিলাম ফর লুপ দিয়ে। ফর লুপের যে কাজটুকু আমি ওর ভিতরে ইন্টিগ্রেট করছিলাম অন্যান্য ইস্যুগুলো, ইন্টিগ্রেট করছিলাম অ্যাকচুয়ালি কি কি ছিল যে আমি ছোট থেকে বড়, বড় থেকে ছোট পর্যন্ত রান করাতে পেরেছি। এখানে আরেকটু অ্যাড করব আজকে ফরের এই লুপের সাথে, বড় বা ছোট, ছোট বা বড় নিয়ে কাজ করছিলাম। এখন বড় বা ছোট বা ছোট বা বড় হচ্ছিল আমাদের, তাই না? আমি 100 থেকে যদি 120 পর্যন্ত দেখতে চাই সেটাও পারছিলাম, আবার আমি 120 থেকে 100 পর্যন্ত দেখতে চাইলে সেটাও পারছিলাম। বাট এখন যদি আমি একটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করে দেই যে আমি এর ভেতরকার অড ভ্যালুগুলো দেখব, আমি এই রেঞ্জের অড ভ্যালুগুলো দেখব, আমি এই রেঞ্জের ইভেন ভ্যালুগুলো দেখব। আমরা তো এখানে ভ্যালুগুলো ইকো করে রাখতে পারি না? আমি এখানে করি নাই, বাট এর আগের এক্সাম্পলটাতে কিভাবে ইকো করে রাখতে হয় সেটা আমি দেখিয়েছি। বাট এখানে আমি যদি একটা টাইপ সেট করে দেই, রেডিও বাটন দিয়ে, আমি রেডিও বাটন ইভেন ক্লিক করলে উপরের রেঞ্জ থেকে আমাকে ইভেন ভ্যালুগুলো দেখাবে, রেডিও বাটন অড প্রেস করলে আমাকে অড ভ্যালুগুলো আমাকে দেখাবে। বা আমি যদি এখন স্ট্রেট ফরওয়ার্ড, আমি যদি ইভেন অর্ডের কনসেপ্টে ইনপুট থেকে না নিয়ে ফিক্স করে করতে চাই, যে ইনপুট থেকে নিচ্ছি না, আগে ফিক্স করে করি, যে যাই হোক না কেন ওই রেঞ্জের অড ভ্যালু দেখাবে, তাই না? আমি যদি বলি যে 100 থেকে 70 পর্যন্ত যে রেঞ্জটা আসবে সেখানে শুধু অড ভ্যালু থাকবে, ইভেন থাকবে না, তাই না? এই রেঞ্জে শুধু অড ভ্যালুটা আমি শো করতে চাচ্ছি। আবার বড় থেকে ছোট, ছোট থেকে বড়, যে কোনো কেসে দেখেন আমি এই এক্সাম্পলটার কোথায় গিয়ে লজিকটা ইমপ্লিমেন্ট করছি, রেডি বাটনটা পরে দিব, এই যে জায়গাটাতে প্রিন্ট হচ্ছে, প্রিন্টের আগেই আমি কন্ডিশনটা সেট করব যে তুমি লুপ ঘুরবে 100, মানে 100 থেকে 30 যদি বলি তাহলে কতবার লুপ ঘোরার কথা? 30 বার। 100 থেকে 30 হলে 70 বার লুপ ঘোরার কথা, আর 100 থেকে 70 পর্যন্ত যদি আসতে চাই তাহলে 30 বার লুপ ঘোরার কথা। আমি লুপ 30 বারই ঘোরাবো, বাট প্রিন্ট হবে কয়টা ভ্যালু? 15টা ভ্যালু, যে 15টা ভ্যালু অড, ঠিক আছে? এবং অড চেকিং এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার ভ্যালু তো প্রিন্ট হচ্ছে আই, আমি সেক্ষেত্রে একটা কেস বলে দিতে পারি যে ইফ $i mod 2, আমি যদি 2 দিয়ে মড করি, ভাগশেষ যদি শূন্য না থাকে, নট ইকুয়াল 0 অথবা ইকুয়াল 1, মানে 2 দিয়ে কাউকে যদি ভাগ করি ভাগশেষ শূন্য হবে অথবা 1 হবে, তাই কিনা? যদি
ইভেন হয় তাহলে 0 হবে, যদি অড হয় তাহলে 1 হবে। তাহলে মানে আমরা কন্ডিশনে কয়েকভাবে লিখতে পারি। আমি ইকুয়াল 0 লিখতে পারি যদি ইভেন হয়, আমি ইকুয়াল 1 লিখতে পারি যদি অড হয়, অথবা নট ইকুয়াল 0 লিখতে পারি যদি অড হয়, তাই তো লিখতে পারি না? আমি নট ইকুয়াল 0 লিখছি যে 1ই হবে, সবসময়ের জন্য 1ই হবে, সেক্ষেত্রে সবচেয়ে সহজ হচ্ছে ইকুয়াল 1। 0 হলে তো ইভেন হয়ে যাবে। ভাগশেষ 0 মানে কি? ইভেন ভ্যালু। 2 দিয়ে 2কে ভাগ করলে কি হয়? ভাগশেষ 0, 2 ইভেন। 4 দিয়ে 2কে ভাগ করলে ভাগশেষ থাকবে? 6কে ভাগ করলে, 8কে ভাগ করলে কি ভাগশেষ থাকবে? থাকবে না, ভাগশেষ 0 হয়ে যাবে। বাট 9কে যদি ভাগ করি 1 পাওয়া যাবে, ভাগশেষ 1 থাকবে, তাই না? তো মানে অড ভ্যালুকে ভাগ করলেই কি হবে? ভাগশেষ থেকে যাবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, অবশিষ্ট 1 হবে, সেটাকেই আমি প্রিন্ট করব, সেটাই প্রিন্ট হবে। আচ্ছা, এখন এটা চেক করে দেখি, আমি যাই করি না কেন, আমি যদি 10 থেকে 25 পর্যন্ত যাই, আমার অড ভ্যালুগুলো দেখিয়েছে, তাই না? অড ভ্যালু দেখিয়েছে না? মিস হয়েছে? মিস হয় নাই। বাট আমি যদি এখন 30 থেকে 15 পর্যন্ত আসি, 17 পর্যন্ত আসি, আমি তারপরেও কি পাচ্ছি? 15 থেকে 30 থেকে 17 পর্যন্ত কি পাচ্ছি? সব ভ্যালুগুলোই পাচ্ছি। কারণ কি? আমি লজিকটা বসিয়েছি শুধু ছোট থেকে বড়র ক্ষেত্রে, বড় থেকে ছোটর ক্ষেত্রে আমি এটা বসাই নেই। তাহলে বড় থেকে ছোটর ক্ষেত্রে আমি এটা যদি বসিয়ে দেই, বড় থেকে ছোটর ক্ষেত্রেও যদি বসিয়ে দেই, সেক্ষেত্রে তাই না 30 থেকে 17-র মধ্যে আমরা অড ভ্যালুগুলো পাচ্ছি। আমি যদি সাইনটা চেঞ্জ করি, যে লাইক আমি ইভেন দেখতে চাচ্ছি, তাহলে কি হবে? শুধু ইকুয়াল আই মড 2 ইকুয়াল কি হবে? 0 দিলে তাহলে ইভেন ভ্যালুগুলো বের হয়ে আসবে। বোঝা যাচ্ছে? সো ইভেন ভ্যালুগুলো বের হয়ে আসবে। এখন যদি আমরা দেখি, ইভেন ভ্যালু দেখতে পাচ্ছি, তাই না? 30 থেকে 17-র মধ্যে আমি ইভেন ভ্যালু পেয়েছি। আমি যদি বড় থেকে ছোট থেকে বড়তে যাই, 10 থেকে 25-এর মধ্যে ইভেন ভ্যালু দেখব, তাই আসছে 10 থেকে 25-এর মধ্যে ইভেন ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা তো আমি ফিক্স কন্ডিশন সেট করে দিলাম। এখন আমি কন্ডিশন ইনপুট থেকে দেব। কন্ডিশনকে আমি ইনপুট রেডিও বাটন সেট করে দিব, যে আমি রেডিও বাটন যদি চেক করি অড, তাহলে অড দেখাবে, রেডিও বাটন চেক করি ইভেন, তাহলে ইভেন দেখাবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে চেষ্টা করি অর্ডার ইভেন করার জন্য রেডিও বাটন সেট করতে। টাইপ radio name type value even odd দুজনের টাইপই কি? আর টাইপ, সেম নেম, ইভেন আর অড ভ্যালু যাচ্ছে। আমাদের রেডিও বাটন চলে আসছে, টাইপ ইভেন আছে, অড আছে। এখন আমি যদি পোস্টে কি যাবে? আর টাইপ যাবে, তার ভ্যালু যদি আমি ইভেন প্রেস করি তাহলে ইভেন যাবে, অড প্রেস করলে অড যাবে। একটু চেক করে দেখি যে আমাদের পোস্ট অ্যারের ভেতরে কিভাবে ভ্যালুগুলো যাচ্ছে। আজকে নতুন আরেকটা সিনট্যাক্স ইউজ করছি, ঠিক আছে? প্রিন্টার যেমন সিনট্যাক্স, এটাকে নর্মালি ফাংশন বলে থাকি, যদিও ফাংশন নিয়ে এখনো আলোচনা হয় নাই। এক্সিটও তেমনই একটা সিনট্যাক্স, হ্যাঁ, যার কাজ হচ্ছে কম্পাইলারকে থামিয়ে দেওয়া, রাইট? স্টপ করে দেবে ওখানে কম্পাইলার, যেন নিচে চলে আর না আসে, নিচেরগুলো যেন এক্সিকিউট না করে। আমি এখন এখানে পোস্ট করতে যাচ্ছি, প্রিন্ট করে দিতে যাচ্ছি পোস্টকে। সো আমি যদি কোনো একটা ভ্যালু দেই,
আমি অড প্রেস করেছি, এতে কি এসেছে স্টার্টিং নাম্বার 200, এন্ডিং নাম্বার 150, আর্ট টাইপ কি ইভেন, আর বাটন ভ্যালু কি ক্লিক, রাইট? চারটা ভ্যালুই চলে আসছে। এখন আমি কিন্তু লজিক ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে এসে যখন ইভেন অড চেক করা হচ্ছে, ঠিক আছে, ইভেন অড চেক করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি ইভেন আসে আর্ট টাইপ ইভেনে পাঠিয়ে দিব, যদি অড আসে আর্ট টাইপ তাহলে অডে পাঠিয়ে দিব। তাহলে এখান থেকে আমি যদি চেক করি ইফ সাইন আন্ডারস্কোর পোস্ট আর্ট টাইপ যদি হয় ইকুয়াল ইকুয়াল, নেস্টেড হচ্ছে বেশ, তাই না? যদি ইভেন হয়, যদি আর্ট টাইপ ইভেন হয় তাহলে ইফ কি করবে, ইভেনে চলে যাবে এবং ইভেন আইটা প্রিন্ট করবে। আবার ইফ দিচ্ছি, এখানে এলস এর কোনো স্কোপ নেই। আবারও বলছি, পোস্ট থেকে যদি আর্ট টাইপ আসে অড, সেক্ষেত্রে আমরা অড প্রিন্ট করার জন্য লজিক দিব। তাহলে কি হবে, আই মড 2 ইকুয়াল ইকুয়াল 1, এবং সেক্ষেত্রে আমার ইকো হবে কি $i ডট বিআর ভ্যালু, রাইট? হ্যাঁ, দুইটা ইকুয়াল হবে, দেখেন না মেসেজ দিয়ে রেখেছে, দুইটা ইকুয়াল হবে। তাহলে ছোট থেকে বড়র ক্ষেত্রে আমরা কিন্তু কাজটা করতে পারলাম। যদি আমরা ইভেন আসে তাহলে ইভেন প্রিন্ট করব, যদি আর্ট টাইপে অড আসে তাহলে অড প্রিন্ট করব। যদি ইভেন আসে তাহলে এই অংশটুকু এক্সিকিউট হবে, আর যদি অড আসে আর্ট টাইপ তাহলে এই অংশটুকু এক্সিকিউট হবে। উপরেরটা থেকে যাবে, আমি যখন আর্ট টাইপ অড প্রেস করেছি তখন কি আমার ফরের মধ্যে আসলে ওই অংশটুকু কি এক্সিকিউট হবে? এই অংশটুকু এক্সিকিউট হবে না। সো হ্যাঁ হ্যাঁ, এলস আমি যদি প্রেস না করি, আমি যদি অড ইভেন কোনো কিছু প্রেস না করি, না করবে না, বাট আমি যদি প্রেস না করি তাহলে অডে আসবে। এই কথাই আমি বলছিলাম, যদি আমি এখানে সিলেক্ট না করে ক্লিক করি, তা সিলেক্ট না করে ক্লিক করলে তখন এলসে চলে যাবে, বুঝতে পেরেছেন? সিলেক্ট না করে প্রেস করলে তখন এলসে চলে যাবে অলওয়েজ। আমি যদি সিলেক্ট না করে যদি এলসে অডের কোড লিখি তাহলে অড ভ্যালু অলওয়েজ দেখাতে থাকবে। আমি যেটা করতে পারি এখানে ইফ এলস ইফ ইউজ করতে পারি। আমি একটা ইফ দিলাম, একটা এলস ইফ দিলাম, আর লাস্টে এলস দিলাম। কোনো কিছু সিলেক্ট না হলে সব প্রিন্ট করো, বোঝা যাচ্ছে? দেখেন, আমি যদি ইফ দেই আর এখানে যদি আমি বলি এলস ইফ, আর ফাইনালি যদি আমি আবার কি দেই এলস, সেক্ষেত্রে আমি প্রিন্ট করাবো কি সব। ঠিক আছে, তাহলে এখন সব প্রিন্ট হবে। সো ওখানে ইফ এলস এর কোনো স্কোপ ছিল না, বাট ইফ এলস ইফ এর স্কোপ আছে। যদি আমরা সবগুলো কেস নিয়ে কাজ করতে চাই। ছোট থেকে বড়র বেলায় হয়েছে, বড় থেকে ছোটর বেলায় এই কাজটুকু করতে হবে। তো দেখেন, আমি 78 থেকে 25 110 পর্যন্ত যাচ্ছি, ছোট থেকে বড় দিকে যাচ্ছি এবং ইভেন ভ্যালু প্রেস করছি। 78 থেকে 110 পর্যন্ত ইভেন ভ্যালু পেয়েছি, রাইট? আবার আমি যদি 44 থেকে লাইক 50 আমি অড চাচ্ছি, এদের ভেতরের যে অড ভ্যালুগুলো আছে সেই অড ভ্যালুগুলো আমি পাচ্ছি, বোঝা যাচ্ছে? তো ছোট থেকে বড় ইভেন, ছোট থেকে বড় অড, সেই ভ্যালুগুলো কিন্তু আমরা পাচ্ছি। আর ইভেন অড
চেক করার সিস্টেম তো সব সময় এক সেম না, বড় ভ্যালু ছোট থেকে বড়র দিকে যাক আর বড় থেকে ছোটর দিকে যাক, সব সময় সেম। তো সেই ক্ষেত্রে আমি যদি এই পুরো অংশটা কপি করে এনে এই বড় থেকে ছোট রেঞ্জের জায়গায় পেস্ট করে দেই, কাজ করবে না? প্রিন্টিং অপশন তো সেম, মানে আমি বড় থেকে ছোট প্রিন্ট করি আর ছোট থেকে বড় প্রিন্ট করি, আমার অড ইভেন বা ফুল প্রিন্ট করার সিস্টেম অলওয়েজ সেম, একই। এর কথাই হলো। এবার চেক করি 200 150 অড ভ্যালু আসে, 200 থেকে 150 অড ভ্যালু আসে, 32 52 ইভেন ভ্যালু চাচ্ছে, ইভেন ভ্যালু পাচ্ছে, তাই না? আমি বলছি 60 120, আমি ক্লিক করেছি, এখানে এসে একটা এরর আপনি পাবেন। এখানে সবই প্রিন্ট হয়েছে, বাট এখন আমাকে বলা হচ্ছে আর্ট টাইপ, যেহেতু আমি কোনো রেডিও বাটন প্রেস করি নাই তাহলে টাইপের ভেতরে আর্ট টাইপ যায় নাই। সো এই কারণে আমাদের এখানে কি করতে হবে, এই যে যেখানে যেখানে আমি আর্ট টাইপ ইউজ করেছি সেখানে আমাকে ইসেট ইউজ করার ব্যবস্থা করতে হবে। তাহলে এই জায়গায় যদি মানে এই অংশে ঢুকবে কখন, যখন আর্ট টাইপ ইজ সেট হবে, এই অংশে ঢুকবে কখন, যখন আর্ট টাইপ ইজ সেট হবে। আদারওয়াইজ এলসে চলে যাবে। এটাকে যদি আমি একটু সর্ট আউট করতে চাই, এই যে এররটা আসলো যে আর্ট টাইপ ডিক্লেয়ার হয় নাই, এটা থেকে যদি বাঁচতে চাই সেক্ষেত্রে আবার নেস্টিং করতে হবে। একটু খেয়াল করেন কিভাবে আমি নেস্টিং করছি। আমি এই যে এলসটাকে যেটা দেখছেন না, এটাকে আপাতত কেটে নিয়েছি, এবার এখানে আমি ইফ বসাবো। ইফ is set পোস্ট, যদি পোস্টের কোন ইন্ডেক্সটা আর্ট টাইপটাতে কোনো ভ্যালু আসে, দেন ইভেন অড চেক হবে, দেন ওইটা প্রিন্ট হবে, তাই না? ইভেন অড চেক হবে, দেন প্রিন্ট হবে, আদারওয়াইজ এলসে এসে কি আয়ের সবগুলো প্রিন্ট করে দেবে। সেটা বোঝা গেল? এই এররটা ছোট থেকে বড়র ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, রেডিও বাটন যদি ক্লিক না করি, দেখেন আমি যদি কোনো কিছু ক্লিক না করি 88 থেকে 110 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। এর আগের বার কি হচ্ছিল, বিশাল একটা এরর চলে আসছিল যে আনডিফাইন্ড ইন্ডেক্স আর্ট টাইপ। তার মানে সেটাকে আমরা কি করে দিলাম, আবার ইফের মধ্যে ফেললাম, যদি পোস্টের আর্ট টাইপ ইজ সেট হয় দেন কি করবে, আর্ট টাইপ ইভেন আর্ট টাইপ অড চেক করবে, রাইট? আর যদি বাটন সেট না হয় এলসে চলে যাবে। সেটা বোঝা যাচ্ছে? ওকে, সো এই অংশটুকু, এই পুরো অংশটুকু রিপ্লেস হবে এখন বড় থেকে ছোটর বেলাও কাজ করবে। 200 190 যদি পুরোটা দেই, আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল, 109 নম্বর লাইন, মেসেজ এরর আছে। আচ্ছা,
কোথাও যেন মিসম্যাচ হয়েছে। এই ইফটা ঠিক আছে, এই ইফটা কোথায় শেষ হয়েছে? এখানে ইফটা, এই পোস্ট বাটনেরটা কোথায় শেষ হয়েছে? এটা শেষই হবে। ব্র্যাকেটগুলো কিন্তু একটু কেয়ারফুলি নিতে হবে, হ্যাঁ, এবং এটাকে প্রপারলি ইনডেন্টিংয়ে নিতে হবে। আমি সোর্স কন্টেন্ট করে দিয়েছি, করে দিয়েছি, ফরম্যাট করে দিয়েছি। এখন কে কার ভেতরে আছে সেটা প্রপারলি বোঝা যাচ্ছে। বুঝতে পেরেছেন? আমি সিলেক্ট করে সোর্স থেকে যখন ফরম্যাট বললাম, দ্যাট মিনস অল্ট শিফট এফ, তাহলে আমার কোডগুলো কি হয়ে যাবে? ফরম্যাটেড হয়ে যাবে। আমরা এই পর্যন্ত যা যা শিখেছি, ভেরিয়েবল এখানে আছে, অ্যারে এখানে আছে, তাই না? অপারেটর এখানে আমরা ইউজ করেছি কন্ডিশন করার ক্ষেত্রে। আমরা লুপ শিখেছিলাম, লুপের ইউজ এখানে, ফর লুপ যেটা শিখেছি তার ইউজ আমরা এখানে করেছি। আমরা ইউজার ইনপুট থেকে নিয়ে গ্লোবাল অ্যারেতে ডাটা রাখা শিখেছি, সেটার এখানে ইউজ আছে, রাইট? হ্যাঁ, এবং লুপগুলো যে নেস্টেড করা যায়, স্টেটমেন্টগুলো যে নেস্টেড করা যায়, তারও কিছু প্র্যাকটিস এখানে হলো। এক্সাম্পলটা ভেরি সিম্পল, বুঝতেও সহজ, করতেও ইজি, বাট প্রত্যেকটা সিনটেক্সের প্রপার ইউজ এখানে কিন্তু আছে। তো সিনটেক্সগুলো বোঝানোর জন্যই কিন্তু এই ছোট্ট এক্সাম্পলটাকে আস্তে আস্তে করে ম্যাচুরিটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা যেন সিনটেক্স লিখতে কোনো মতেই ভুল না করি। Alt Shift F, NetBeans। while loop নিয়ে এখন কথা বলবো। উপরে বসবে কি ইনিশিয়ালাইজেশন, while এর পরে বসবে আমার কন্ডিশন, আর while শেষ হওয়ার আগেই আমরা এই লুপটাকে ফরওয়ার্ডে যাচ্ছি নাকি ব্যাকওয়ার্ডে যাচ্ছি সেটা বলে দেব। ইনিশিয়াল ভ্যালু ছোট হলে কন্ডিশনে যেতে আমাকে ফরওয়ার্ডিং করতে হবে, তাই না? পোস্ট বা প্রি ইনক্রিমেন্ট আমাকে চালাতে হবে। আর যদি ইনিশিয়ালাইজেশনটা বড় হয়, কন্ডিশন ছোট হয়, কন্ডিশন ভ্যালু, তাহলে আমাকে এখানে কি করতে হবে? ব্যাকওয়ার্ডে যেতে হবে, ডিক্রিমেন্ট করতে হবে, পোস্ট বা প্রি ডিক্রিমেন্ট আমাকে করতে হবে। আচ্ছা, সো while এর ইনিশিয়াল ভ্যালুতে সে কিন্তু একবারই যাবে, ওই ফরের মতোই, বাট এটা আরো ইজি। ফরটাতে এক লাইনে ছিল, তাই না? আর এখানে স্টেপ বাই স্টেপ আছে, যে প্রথমে ইনিশিয়াল ভ্যালু নেবে, কন্ডিশন চেক করবে, লুপ এক্সিকিউট করার পর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে, তারপর আবার এসে ব্যাক করে কন্ডিশন চেক করবে। তো ইনিশিয়াল ভ্যালুতে সে আর কখনোই যাচ্ছে না। সেটা বোঝা যাচ্ছে? স্ট্রেট ফরওয়ার্ড। এটা 5.5 আসার আগেও while লুপটা ডাটা অ্যারে হ্যান্ডেল করার জন্য সবচেয়ে বেশি ইউজ করা হতো। 2D অ্যারে, ডাটা অ্যারে বলতে বোঝায় যে ডেটাবেস থেকে ডাটা তুলে যে ডাটাগুলো অ্যারেতে রাখা হয়, অ্যারেগুলোকে ডাটা অ্যারে বলা হয়। সো ডাটা অ্যারের সময় বা ডাটা হ্যান্ডলিং এর সময়
আমরা ম্যাক্সিমাম কেসে ইউজ করেছি কি while loop, বাট 5.5 এ যখন for each loop ইনক্লুড হয়েছে তখন স্পেশালি for each কে দেওয়া হয়েছে অ্যারে হ্যান্ডেল করার জন্যই। স্টিল আমরা যখন র কোড করি সেখানেও আমরা ডাটা হ্যান্ডেল করতে while loop ইউজ করি। এখানে ইনিশিয়ালাইজেশন বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা ম্যান্ডেটরি না। লুপ ফর, ডু while এদের যেরকম ইনিশিয়ালাইজেশনটা ম্যান্ডেটরি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটাও কি ম্যান্ডেটরি, কন্ডিশন লাগবেই। while লুপের জন্য শুধু কন্ডিশনটা দরকার, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা ইনিশিয়ালাইজেশনের দরকার নেই, কারণ সে অ্যারে নিয়ে কাজ করে। অ্যারের ইনিশিয়াল ভ্যালু কি 0, অ্যারেতে যতগুলো ভ্যালু থাকবে ততবার চলবে, সেটা বোঝা যাচ্ছে। বাট ফর লুপ কিন্তু ইনিশিয়াল ভ্যালু বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ছাড়া চলতেই পারবে না। সো স্পেশাল টাইপ। আর এই লুপের ইউজ আছে অনেক। ইউজটা সিম্পল। আমি যদি 1 থেকে 10 পর্যন্ত ওই ফরের বেলায় যে কাজটা করেছিলাম, যে ফর লুপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে দিয়েছিলাম, সেক্ষেত্রে যদি এখানে কোডটা লিখি, আমি লিখব ফর while i এর ভ্যালু কত 1, while এ যখন যাব তখন i কে আমি লেস ইকুয়াল 10 এ নেব। কন্ডিশন আমি ইকো করছি আমার $i ভ্যালুটাকে, ঠিক আছে। আর যখন শেষ করব তখন আমার i এর ভ্যালুটাকে, তখন আমার লুপটা নরমালি ঘুরতে থাকবে। i এর ভ্যালু 1, কন্ডিশন চেক ট্রু, i এক্সিকিউশন, ইনক্রিমেন্ট, i চেকিং, এক্সিকিউশন, ইনক্রিমেন্ট, এভাবে চলতে থাকবে। আর ভ্যালু যখন 11 হয়ে যাবে তখন কন্ডিশন ফলস হবে, অটোমেটিক ফলস হবে এবং লুপ থেকে বের হয়ে যাবে। বুঝা যাচ্ছে? এবার আসি ডু while কনসেপ্টে। ডু while কনসেপ্টে আসি। ডু while কনসেপ্টে এটা স্পেশাল টাইপের একটা লুপ, সব সময়ের জন্য এটা ইউজ হয় না। আমরা স্পেশাল কেসে এটাকে ইউজ করতে পারি। কখনো কখনো দেখা যায় যে প্রথমবার আমি তাকে অ্যালাউ করব, তার পরের বার আসতে হলে কন্ডিশন চেক করে আসতে হবে যদি কোনো কিছু করতে হয়। ইন দ্যাট কেস আমরা ইউজ করে থাকি ডু while লুপ। সো ডু while লুপের সিনট্যাক্সটা সিম্পল। ফার্স্টে ইনিশিয়ালাইজেশন থাকে, তারপরে ডু, দেন এক্সিকিউশন, ফাইনালি এসে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, সবার শেষে থাকে while কন্ডিশন। এই জন্যই বলা হয় ডু while, উপরে ডু নিচে while। ওকে, স্ট্রেট যখন সে নামবে ইনিশিয়াল ভ্যালু নেবে এবং কোনো প্রকার কন্ডিশন চেকিং ছাড়াই সে কোড এক্সিকিউট করে ফেলবে। যখন ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হবে, সেই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ভ্যালুটা নিয়ে while এর কাছে যাবে। যদি কন্ডিশন ট্রু হয় রিপিট করবে, কন্ডিশন ট্রু না হলে রিপিট করবে না। তার মানে একবার এই ব্লকটা এক্সিকিউট হচ্ছেই, তাই কিনা? আমি যদি এখানে i এর ভ্যালু লাইক $i ইকুয়াল 11 সেট করেছি, এখানে আমি ডু বলেছি, এখানে আমি ইকো দিয়ে বলছি $i ডট পিআর কোটেশন, এখানে আমি i কে ইনক্রিমেন্ট করেছি প্লাস প্লাস দিয়ে, এবং এখানে কন্ডিশন সেট করেছি $i লেস ইকুয়াল 10। এখানে কি হবে? আমি i এর ভ্যালু 11 দিয়েছি, 11 প্রিন্ট হবে। কন্ডিশনটা কি কত হয়ে গেছে? 12 হয়ে গেছে না? কন্ডিশন চেক করবে ফলস, তার মানে আউটপুট আসবে কি 11। বাট এখানে যদি আমি 11 লিখতাম লুপে যেত? লুপেই ঢুকতো না, কন্ডিশন ফার্স্টেই ফলস। আচ্ছা, সো এখানে লুপে যেতে হলে কন্ডিশন ট্রু করতে হবে, আর এখানে লুপে ঢোকার জন্য ফার্স্ট টাইম কন্ডিশন ট্রু হওয়ার দরকার নেই, সে স্ট্রেট ঢুকে যাবে, দেন কন্ডিশন চেক হবে। কন্ডিশন যতক্ষণ ট্রু থাকবে ততবার রিপিট হবে, এটা ঠিক আছে, বাট কোনো প্রকার কন্ডিশন চেকিং ছাড়াই সে একবার লুপে প্রবেশ করবে। বোঝা যাচ্ছে? রিপিট করবে কি করবে না এটা নির্ভর করবে while এর কন্ডিশনের উপর। আমরা ছোট্ট দুইটা সিনট্যাক্স লিখে ফেলি। while এবং ডু while দিয়ে আমি পজিটিভ প্রিন্ট করব 1 থেকে 100, আমি 100 থেকে 1
প্রিন্ট দেখতে চাচ্ছি while এবং do while এ, তারপর do while বা do while না, শুধু while আমরা ইউজ করব আমরা যেটাতে for ইউজ করেছি। আমি যে এক্সাম্পলটা যেটা করেছি সেটা for দিয়ে করেছি, এটা আমরা while দিয়ে করব। সবাই বসি, আমরা for each লুপ নিয়ে এখন একটু কথা বলবো। for each মূলত অ্যারে নিয়ে কাজ করে। আমি যদি বলি আমাদের ডাটা একটা অ্যারে, এবং এই অ্যারের মধ্যে বেশ কিছু ভ্যালু আছে, ঠিক আছে? ডাটা একটা অ্যারে এবং এই ডাটা অ্যারের মধ্যে আমাদের বেশ কিছু ভ্যালু আছে, লাইক 10, 20, 30, 40, 50, হ্যাঁ, এই ধরনের ভ্যালু রেঞ্জ আছে। তো এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, অ্যারের ভ্যালু কিন্তু লুপ দিয়ে প্রিন্ট করতে হলে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে for each লুপ। হ্যাঁ, for each লুপটা সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে, কারণ কি ইজিলি হ্যান্ডেল করা যায়। কিভাবে আমরা হ্যান্ডেল করছি তা খুব সহজেই বোঝা যাবে। আমি for each লুপের একটা সিনট্যাক্স লিখছি, for each data as value। ডাটা অ্যাজ ভ্যালু, আমি যদি এখানে ইকো করে দেই ডলার ভ্যালু, এখানে কিন্তু কোনো ইনিশিয়ালাইজেশন নেই, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট নেই। এই ভ্যালুটাকেই আমি লাইন ব্রেক এখানে কনক্যাট করে দিলাম। এর আউটপুটটা হবে এরকম 10, 20, 30, 40, 50, তাই না? কিভাবে কাজ করবে? অ্যারেতে যত ভ্যালু থাকবে তত ভ্যালুকেই সে প্রিন্ট করে দেবে। তোমার অ্যারেতে 1 লাখ ভ্যালু থাকলে এই লুপ ঘুরবে কতবার? 1 লাখ টাইম, রাইট? 10টা ভ্যালু থাকলে 10 বার এই লুপটা ঘুরবে। শুরু করবে কোথা থেকে? এই ভ্যালুটা কোথায় আছে? 0 ইন্ডেক্সে না? তো ফার্স্টে সে 0 ইন্ডেক্সে যাবে, ভ্যালুটা রেখে দেবে কার মধ্যে? এই ভ্যালুটা প্রিন্ট হবে। তারপরে সে যাবে 1 ইন্ডেক্সে, সে এক এক করে তার ইন্ডেক্সারটা বাড়াতে থাকবে এবং একটা একটা করে ভ্যালু নেবে। এটা তো ভেরিয়েবল, যে কোনো ভ্যালু রিপ্লেস করলে আগে ভ্যালুটা ভুলে যায়, নতুনটা ধরে রাখে এবং সেটাই সে প্রিন্ট করে। ভেরি সিম্পল, এখানে কিন্তু কোনো কমপ্লেক্সিটি নেই। কি করছে? প্রতিবার একটা একটা করে ইন্ডেক্সে যাচ্ছে, একটা করে ভ্যালু কোথায় রাখছে? ভেরিয়েবলের মধ্যে, ভ্যালুটা প্রিন্ট হওয়ার পর আবার পরবর্তী ইন্ডেক্সে সে যাচ্ছে। ইন্ডেক্স শুরু করবে কোথা থেকে? 0 থেকে, মানে এটা তো অটো ইনিশিয়ালাইজ হয়ে গেছে 0, 1, 2, 3, 4, তাই না? এবং এখানে বলারও দরকার নেই ইনক্রিমেন্ট করো বা ডিক্রিমেন্ট করো এরকম, কারণ ইন্ডেক্স তো সে নিজে থেকেই
সেট করে নিয়েছি। বোঝা যাচ্ছে? আচ্ছা, তার মানে আমার ফরেস্ট লুপটা ডাটা অ্যারে যখন ভ্যালুতে যাচ্ছে, ফরেস্ট লুপে ডাটা অ্যারে থেকে যখন আমি ভ্যালুতে যাচ্ছি, একটা একটা করে অ্যারে থেকে একটা ভ্যালু চলে যাচ্ছে ভ্যালুতে এবং ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এবার 2D অ্যারে হলে সিচুয়েশনটা বিট ডিফারেন্ট হবে, রাইট? 2D অ্যারেতে যদি আমরা ডাটা রাখি, আমাদের অ্যারেটা যদি 2D হয় সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব তার একটা এক্সাম্পল দিচ্ছি। তো ফর ইচ এর বিহেভিয়ারও চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি যদি বলি যে আমার কলামগুলো ফিক্সড, আমি জানি আমার এভাবে ভ্যালু আছে, আমার ডাটা অ্যারেতে ভ্যালু আছে কি 10 20 30 40 50 60 70 80 90, এটা আছে কত 0 0 তে, এটা 0 1 0 2 1 0 1 1 1 2 2 0 2 1 2 2, তাই না? স্পেসিফিক ইন্ডেক্সে। এই ডাটাটা যদি একটা অ্যারে হয় সেক্ষেত্রে এখন এই ভ্যালুসটা প্রতিবারের ইটারেশনে একটা করে রো, ওখানে যেরকম প্রতিবারের ইটারেশনে একটা করে ভ্যালু চলে আসছিল, তাই না? 1D তে কি ছিল, একটা করে ভ্যালু চলে আসছিল, এখন পুরো রোটা চলে যাবে কার মধ্যে? এই ভ্যালুর মধ্যে এখন কয়টা ভ্যালু আছে? তিনটা ভ্যালু। তাহলে তিনটা ভ্যালু যে ভেরিয়েবল ধারণ করতে পারে তাকে কি আর ভেরিয়েবল বলা যাবে? তো কি হয়ে যাবে? আরে ভেরিয়েবল যদি একের অধিক ভ্যালু ধারণ করে তাকে আমরা কি বলবো? অ্যারে, রাইট? এবং সেটা কি নিউমেরিক অ্যারে। তো নিউমেরিক অ্যারে হলে তিনটে ভ্যালু থাকলে তিনটে ইনডেক্স 0 1 2 তে বসবে, স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? তাহলে এই জায়গাটা একটু চেঞ্জ হয়ে যাবে, এরকম হবে। তুমি প্রিন্ট করো 0 ইনডেক্স কোটেশন, আবার ডলার ভ্যালু 1 ইনডেক্স, আবার কনক্যাট ডলার ভ্যালু 2 ইনডেক্স। বুঝা যাচ্ছে? 2 ইনডেক্স। সো এই ভ্যালুটা আমার 0 1 আর 2 এর ভ্যালু, তার মানে এখন প্রিন্ট হবে কি 10 20 30। পরের বার যখন লুপটা আবার ঘুরবে তখন এই দ্বিতীয় রোটা চলে আসবে কোথায়? এর ইনডেক্স কি 0 না? এটা 1 আর এটা 2, 0 1 আর 2। বুঝা যাচ্ছে? তো 1D হলে একরকম একটা করে ভ্যালু আসছিল, 2D হওয়াতে ভ্যালু পুরো রো ধরে চলে আসে। যেহেতু এক একটা করে রো হিসেবে আসছে এবং আমার রো কলামের সংখ্যা, রো এর সংখ্যা যা হোক সেটা মেটার না, কলামের সংখ্যা আমরা জানি, তো সেক্ষেত্রে আমরা কলামের ইন্ডেক্সটা বসিয়ে দিতে পারছি। ম্যাক্সিমাম কেসে আমরা কলামের সংখ্যা জানব। খুব রেয়ার কেসে এরকম সিচুয়েশন আসে যে আমরা কলামের সংখ্যা কতগুলো হবে সেটা আমার কাছে জানা নেই, সেক্ষেত্রে সিনারিওটা বিট ডিফারেন্ট হবে। বাট যদি কলামের সংখ্যা আমাদের জানা থাকে আমরা এই স্টাইলে লিখলেই ভ্যালুগুলো বের হয়ে যাবে। বাট কলামের সংখ্যা যদি আননোন থাকে সেই ক্ষেত্রে রো এর সংখ্যা যেমন আননোন, কলামের সংখ্যাও কি আননোন, সেক্ষেত্রে আমরা এভাবে ইউজ করব। ফর ইচ এর মধ্যে কি বসবে? ফর ইচ। এডিশনাল ভ্যালু। সো এই ক্ষেত্রে আমি যদি বলি দিস ইকো ডলার এ ভ্যালু এবং আমি কোটেশন দেই, ঠিক আছে, স্পেস দিয়ে দিলাম, এখান থেকে ইকো করবে কি একটা লাইন ব্রেকটা কোথায় বসবে? যখন ভেতরের ফর ইচ শেষ হয়ে যাবে তখন একটা লাইন ব্রেক বসবে, আবার আউটার লুপটা শুরু হয়ে যাবে। কিভাবে হচ্ছে যে প্রথমবার এই পুরো অ্যারেটা কোথায় আছে? ভ্যালুসের মধ্যে 10 20 30। ভ্যালুসের মধ্যে কয়টা ভ্যালু আছে? তিনটা ভ্যালু। প্রতিবার কি পাঠাবে? প্রথম ভ্যালুটা এ ভ্যালুতে মানে 10, তারপর একটা স্পেস নেবে, আবার কি পাঠাবে 20, আবার কি পাঠাবে 30। তার মানে কি ভ্যালুস অ্যারে শেষ হয়ে গেছে, অ্যারে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কি বসবে? লাইন ব্রেক, আবার বাইরে চলে যাবে, বাইরে এসে তারপরে কি ঢুকবে? সেকেন্ড রোটা।
এখানে কিন্তু আমার এই কলাম সংখ্যা জানাটা ম্যান্ডেটরি না। দরকার আছে কি কলাম সংখ্যা জানা? দরকার নেই, এই লুপই জেনে নেবে যে কতগুলো কলাম আছে। মানে আননেম কলাম হলে বা আননোন কলাম সংখ্যা হলে সেক্ষেত্রে আমরা ফরেচের ভেতরে ফরেচ অ্যাপ্লাই করে অ্যারের ভেতর থেকে ডাটা খুব সহজে বের করে আনতে পারি। আর যদি নোন থাকে সেটা তো আমরা খুব ইজিলি ইন্ডেক্সের নাম্বার দিয়ে বের করতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে সামনে থেকে? রিপিট করতে হবে। আচ্ছা, ওই সিনট্যাক্সটা তো লেখা নেই, তারপরে আবারও বলছি, যদি কলামের সংখ্যা নির্ধারণ করা থাকে বা নির্দিষ্ট থাকে, অ্যারে অফ অ্যারে, হ্যাঁ, এটা যদি 2D অ্যারে হয়, হ্যাঁ 2D, তাহলে ডাটা অ্যারে প্রতিবারের ইটারেশনে একটা করে রো পাঠিয়ে দেবে তার ভ্যালুতে। তার মানে কি সে একটা অ্যারে, এটা 2D অ্যারে হলে এটা কি 1D অ্যারে। 1D অ্যারেকে আমরা কি বলছি, আরেকটা ফরেস্ট দিয়ে চালালে 1D অ্যারের কনসেপ্ট কি, প্রতিবারের ইটারেশনে একটা করে ভ্যালু বের হবে আর ওই ভ্যালুটাকে আমি প্রিন্ট করে দিই। বোঝা যাচ্ছে? এখান থেকে একটা রো যাচ্ছে, বাট এই ভ্যালু থেকে একটা করে ভ্যালু যাচ্ছে এই ভ্যালুর কাছে। এই লুপটা শেষ করতে করতে রোটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আবার যখন এই রোটা শেষ হচ্ছে তখন আরেকটা রো এসে ঢুকে যাচ্ছে, কারণ বলতে ভ্যালু তাই না? এরকম ফর ইচ অ্যারে অ্যাজ ভ্যালু, এটা তো করা হয়ে গেল। এখানে আপনি এটা অ্যাজ ভ্যালু দিচ্ছেন, এখানে নাম দিয়েছেন। আরেকটা আছে এখানে অ্যারে অ্যাজ কি, অ্যারে অ্যাজ কি অবজেক্ট দিয়ে ডলার কি, তারপরে অবজেক্ট সাইনটা দিয়ে ডলার ভ্যালু। এটা যে কোনো কিছু হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে, এটা আপনার নামও হতে পারে, এটা ভেরিয়েবল। এটাও আপনি যে কোনো কিছুই হতে পারে, এটা একটা অ্যারে। কিন্তু এটার নাম তো ডেটা, এই একটা নাম ডেটা, তাহলে ওখানে কি ডেটা নামটাই যাবে, পরেরটা অপশনাল যা ইচ্ছা তাই দিতে পারবেন। আপনি এটাও আপনার অ্যারের নামটা হবে আর এটা আপনি যে কোনো কিছুই দিতে পারেন। যে অ্যারে সেই অ্যারেটার নাম হবে। এখন তাহলে ধরুন অ্যারে রাখুন, সিম্পল রাখুন, ডেটা রাখুন, ডেটা অ্যাজ, পরে আমরা এখানে লিখতে হচ্ছে কি। কি কথাটা তো কি না, এটা কোনো কি বোঝায় হচ্ছে অ্যারের ইনডেক্সকে। আমি যদি বলি নেম, এই নেমটাকে বলে কি। তাহলে কিটাকে জেনারেট, মানে জেনারেট, বাট ওটা যদি ভেরিয়েবল আকারে রেখে তাহলেও যে কোনো কিছুই হতে পারে। সেটা পরে দেখো। তাহলে কি দেওয়ার পরে যে অবজেক্ট সাইনটা আছে, প্লাস দিয়ে একটা দিতে পারে, প্লাস ইকুয়াল সাইন, এইটা দিয়ে এরপরে লেখা আছে ভ্যালু, ওখানে একটা করে ভ্যালুই যাবে, ওই পুরো কি এর মধ্যে একটা করে ভ্যালুই যাবে। আমাদের পরের এক্সাম্পলটা কি, মানে এখানে লেখা আছে অ্যারে অ্যাজ কি অবজেক্ট ভ্যালু, তিনটে সিনট্যাক্সটা লিখেছে এইভাবে, ভেরিয়েবল আকারে তিনটে। অপারেশন একই, রেজাল্টটা দিয়ে দিচ্ছে একই অপারেশন, একই অপারেশন। কি যেন পড়ে গেছে এখানে। কারো কোনো কনফিউশন আছে? আর কারো কোনো কনফিউশন আছে? নেই? আমি তাহলে বোর্ডে দেখাই যে কি আসে।
তাহলে আমরা ফরেস্ট লুপের এক্সাম্পলে যাই। তার আগে while একবার একটু ভিডিওতে থেকে যাক, ঠিক আছে? while আর do whileটা একবারে দেখাচ্ছি। ভেরি সিম্পল, আমি যেটা বলছিলাম 1 থেকে 10 পর্যন্ত বা 100 থেকে 200 পর্যন্ত প্রিন্ট করো। সো সেক্ষেত্রে while হলে যেটা হওয়া উচিত, কন্ডিশনটা এখানে বসা উচিত, তাই না? কন্ডিশনটা আমার এখানে বসা উচিত। তারপরে আমরা ইকো বলি $i, তারপরে সবার শেষে গিয়ে $i প্লাস প্লাস। তাহলে কি হবে? 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হবে না এখানে? ভেরি সিম্পল, কোনো প্রকারের ইয়ে নেই, ইস্যু নেই। এখানে 1 থেকে 100 পর্যন্ত খুব সহজেই প্রিন্ট হবে। আচ্ছা, কাউন্ট আর ব্র্যাকেটের ভিতরে যদি অ্যারে নামটা দিই তাহলে কয়টা এলিমেন্ট আছে এটা ইন্ডিকেট করবেন? কাউন্ট, হ্যাঁ বলে দেবে। হ্যাঁ, যদি while লুপে যাই, কত প্রিন্ট করেছে? 100 থেকে 200 পর্যন্ত, ঠিক আছে? কত পর্যন্ত দিয়েছিলাম? লেস দ্যান দিয়েছি নাকি শুধু? হ্যাঁ, লেস দেওয়াতে 199 পর্যন্ত হয়েছে। লেস ইকুয়াল দিলে কত হবে? 200 পর্যন্ত প্রিন্ট হবে। আচ্ছা, সো এটা খুব সহজেই আমরা বুঝতে পারলাম যে while লুপ কিভাবে কাজ করছে। সে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে। এবার do while লুপ নিয়ে যদি কাজ করি, $i ইকুয়াল যদি 11 বলি আর do বলি, যদি এখান থেকে ইকো হয়ে আসে $i, br এ প্রিন্ট হবে $i কে আবার প্লাস প্লাস করে দিচ্ছি। এখানে এসে while এর কন্ডিশনটা যদি আমরা বসাই, যে $i লেস ইকুয়াল 10, তো সেক্ষেত্রে কি হবে? কতবার প্রিন্ট হবে? একবার, 11 প্রিন্ট হবে, যদিও কন্ডিশনটা আমার ফলস। কন্ডিশন কি আমার ফলস? কন্ডিশন চেক হচ্ছে কখন? পরে 11 নিয়ে এসে ডু দিয়ে এক্সিকিউট হচ্ছে, ইনক্রিমেন্ট করার পর আয়ের চেকিং দেখে সে ভুল, রাইট? আউটপুটটা ঠিক নেই। আমি যদি 10ও দেই, আমার আউটপুট আসবে কি? শুধুমাত্র 10। তারপরের থেকে আমি যদি 9-এর ভ্যালু দেই, সো 9 দিয়ে আসবে, 9 কন্ডিশন অনুযায়ী ছোট, তারপরে ইনক্রিমেন্ট হওয়ার পর সে দেখাবে, তাই না? লুপিং করবে, 9 1 10 যোগ হলো, তারপরে রিপিট করলো আবার, রাইট? বুঝা যাচ্ছে? আচ্ছা, তো ডু হোয়াইলটা কি করে? এই স্টেটমেন্টের মধ্যে যদি কোনো কিছু দেয়া থাকে তাহলে কোনো প্রকার কন্ডিশন চেকিং ছাড়াই একবার এক্সিকিউট করে, পরবর্তীবার যদি আমরাকে রিপিট করতে হয় অবশ্যই কি হতে হবে? কন্ডিশনটা ট্রু হতে হবে। আচ্ছা, এই ছিল আমাদের লুপ রিলেটেড ইস্যু। যে কাজটা আপনারা করতে পারেন নাই, রেঞ্জ ক্যালকুলেটর যেটাকে আমরা বলি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হোয়াইলে কনভার্ট করতে বলেছিলাম না, সবাই করেন নাই। সো ওইটার এক্সাম্পল হোয়াইল ফর থেকে দেওয়া আছে, বাসায় নিয়ে যেতে পারবেন আপনারা, বাট অবশ্যই নেক্সট রোববারের ক্লাসে এটা হোয়াইল দিয়ে করে নিয়ে আসতে হবে। একটা অ্যাসাইনমেন্ট গেল নেক্সট রোববার। হ্যাঁ, বৃহস্পতিবার ক্লাস হচ্ছে না। আমি রিপ্লেস করতে বলেছি কাকে? লুপকে। তার মানে যেখানে ফর আছে সেটাই রিপ্লেস হবে। ইফ কে কি আপনি হোয়াইল দিয়ে রিপ্লেস করতে পারবেন? হ্যাঁ,
ইফ এলস এগুলো কি হোয়াইল দিয়ে কনভার্ট করা যাবে? যাবে না তো। আচ্ছা, এবার ফাংশন কি তার উপরে পড়ার জন্য 10টা মিনিট সময় দিচ্ছি। 10 মিনিট পরে আমি ফাংশনের উপরে থিওরিটিক্যাল আলোচনা শুরু করব। মোস্ট ইম্পর্টেন্ট টপিক যা এ পর্যন্ত আলোচনা হয়েছে, সমন্বয়ে, সব কিছুর সমন্বয়ে যা রেডি হবে। অ্যাকচুয়ালি আমরা যদি কোনো একটা সলিউশন দিতে চাই তাহলে ওই সলিউশনটা এই সিনটেক্সগুলো ইউজ করেই রেডি হতে হবে এবং সেটাকে রিইউজেবল করার জন্যই আমাকে ফাংশন বানাতে হবে। বুঝতে পেরেছেন? সো আমি যে কোডটা করেছি এই কোডটা অন্য কোথাও আবার ইউজ করতে পারবো না। যদি আমি ইউজ করাতে চাই সেক্ষেত্রে আমাকে ওই পরের সিনটেক্সটাতে যেতে হবে। এটাই কি আমাদের ফাংশন। সো ফাংশনের উপর আলোচনা শুরু করব। 10 মিনিট সময় দিচ্ছি পড়তে। গুগল থেকে সার্চ দিয়ে ফাংশন কি একটু পড়েন, আমি ধরবো যে কি পড়লেন। খেয়াল করেন আমি কিছু একটা এঁকেছি, তাই না? আমার 3টা বক্স আছে এখানে। বক্সের কর্নার গুলো খেয়াল করেন। তাই না? আমি যদি এটাকে বলি 4 5 6, এটা হচ্ছে আমার 7 8 9। তো আমার একটা প্রজেক্ট করতে হচ্ছে। একটা প্রজেক্ট করতে গিয়ে মনে করেন এটা হচ্ছে আমার প্রজেক্ট, এটা প্রোগ্রামেটিক্যালি আমাকে সলভ করতে হবে। তো একটা প্রজেক্ট করতে গিয়ে বা কোনো একটা প্রবলেমের সলিউশন আনতে গিয়ে, বড় একটা প্রবলেমের সলিউশন আনতে গিয়ে সেখানে সিমিলার টাইপের কাজ থাকার সম্ভাবনা থাকে অনেক। সিমিলার বা এক্স্যাক্টলি সেম কাজ বারবার থাকা, অথবা এক্স্যাক্টলি সেম বলবো না, সিমিলার কাজ আসার সম্ভাবনা অনেক। সেম বলতে বোঝাচ্ছি এই 3টা কর্নার, এই 3টা কর্নার, এই 3টা কর্নার এবং এই 3টা কর্নার তিনটাই কি সেম। সিমিলার বলতে বোঝাচ্ছি বড় বক্সটা, তার পরের বক্সটা, তার পরের বক্সটা সেম না কিন্তু সিমিলার, তাই না? শুধু উইথ হাইটের ডিফারেন্স আছে এখানে। তো মনে করেন আমি একটা বক্স যদি বানাই, এই বক্সটাকে প্রোগ্রামিং কোড করে আমি 40 লাইনের বা 50 লাইনের একটা কোড লিখেছি। কোড করার পর আমার এই বক্সটা হয়েছে। রাইট, আরেকটা বক্স বানাতে গেলে আমাকে কোড লিখতে হবে, আরেকটা বক্স বানাতে গেলে আমাকে কোড লিখতে হবে না? হ্যালো, মোহাম্মদ শফিউল আলম। হ্যাঁ, একটা রুম ছিল। না, আমি একদিনের জন্য
21 তারিখে হচ্ছে প্রিমিয়াম এসি, আর 22-23 তারিখে আপনাদের এসি রুম ইকোনমি নন এসি রুম আছে। বুকিংও করা আছে, আমি বুকিংয়ে 70% পেমেন্ট দিয়ে রেখেছি। কোন কোন রুমটা আছে? আমরা কালকে আমরা বাসে উঠবো রাত 11টায়, নামতে নামতে কতক্ষণ লাগবে, ওখানে পৌঁছতে কতক্ষণ লাগবে? 8টায় পৌঁছাবো, তাহলে 8টার সময় কি আমরা কি রুমে যেতে পারবো? আর বাস বাস থামবে কি আপনাদের রুমের সামনে? টিটিসি আর আচ্ছা, রিসোর্টটা তো টিটিসির আগেই গ্রিন পিগ রেস্টুরেন্টটা। পাহাড়ের উপরে ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের গাড়ি চলে সেন্ট মার্টিন রিসোর্ট, সরি সেন্ট মার্টিন পরিবহন। আচ্ছা, আপনাদের ওই রিসোর্ট থেকে শহর কত? এমনি তো ওখানে লোকাল হয়নি? আপনাদের মানে ওটা থানা শহর না, জেলা শহর, তার একটু পরে। ঠিক আছে, কালকে আসি। আমি এই বক্সটাকে যদি একটু এই উইডটা বাড়াই, হাইটটা বাড়াই, হয়তো বড় বক্স হয়ে যাবে, তাই না? আবার এই বক্সটাকে যদি আরেকটু ছোট করতে চাই, উইড হাইট কমিয়ে দিলে কি ছোট হয়ে যাবে? আচ্ছা, এটাতে পরে আসছি। যদি এক্স্যাক্টলি এই জিনিসটাই মনে করেন আমার 3 জায়গায় ইউজ হয়েছে, আমি যদি এটাকে কোথাও করে রাখি, লাইক 50 লাইন অফ কোড, এখানে 60 লাইন, লাইক এখানে 70 লাইন, আর এখানে 80 লাইনের কোড দরকার পড়েছে। সো আমি এই কোডটুকু করে একটা করে রেখেছি, এই 3 জায়গায় ইউজ করতে পারবো, তাই না? আবার এটাকে আমি যদি করে রাখি একটা পার্টিকুলার লোকেশনে, যদি রিইউজ করা সম্ভব হয়, সেক্ষেত্রে আমি এখানে ইউজ করতে পারবো। বেঁচে যাচ্ছে না বাকি 2টা জায়গার কোড করা থেকে, আমি বেঁচে যাচ্ছি। একটা জায়গা নয় কভার হলো, বাকি 2টা জায়গাতেও তো আমাকে কোড লিখতে হতো, যেটা আমাকে আর লিখতে হচ্ছে না। ওখানে লেখা থাকাতে আমি সহজে সেটাকে রিইউজ করতে পারছি। তো ফাংশনটা এমন একটা সিনট্যাক্স যেখানে কোনো একটা প্রবলেমের কমপ্লিট সলিউশন থাকবে, আর ওই সলিউশনটাকে আমরা বারবার রিইউজ করতে পারবো, রাইট? ফাংশন কি করে? আমাদের প্রোগ্রামিং কোডকে কমিয়ে ফেলে, রাইট? বারবার রিডান্ডেন্ট কোড লেখার হাত থেকে আমাকে বাঁচিয়ে দেয়, রাইট? একই টাইপের কোড আমাকে বারবার লেখার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। শুধু সেম না, এক্স্যাক্টলি সেম না, সিমিলারও, কিন্তু অনেক অংশে আমি এটাকে ইউজ করতে পারবো। এই বক্স, একটা বক্স তৈরি করে আমি 3টা বক্স বানিয়ে নিতে পারি, তাই না? এটাকে আমরা সিমিলার বলছি, আর এক্স্যাক্টলি সেম বলছি এই কর্নারগুলোকে। সো যে ফাংশনটা দিয়ে কর্নার তৈরি হবে, সেই ফাংশনটাকে বলা হবে কি স্ট্যাটিক ফাংশন, একদম ফিক্স, একে আর চেঞ্জ করা যাবে না, ওটাকে হুবহু এনে আমি বসিয়ে দিব। আর এই বক্সটাকে আমি চাইলে বড় ছোট করতে পারি, তখন এটাকে আমরা বলবো ডাইনামিক ফাংশন, যার ইনপুট আমি দিয়ে দিব, তার উপর বেস করে সে এটাকে তার সাইজে নিয়ে নেবে। বোঝা যাচ্ছে? সো এটাকে আমরা বলবো ডাইনামিক ফাংশন, এর জন্য ইউজ করা হবে প্যারামিটার। সো কিছুটা বোঝা যাচ্ছে যে কেন ফাংশন ইউজ হয়।
নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ফলো করি এবং ফাংশন বেসড কাজ করি, সিমিলার বা সেম কাজ একটা প্রজেক্টে থাকে অ্যারাউন্ড 30%। একটা প্রজেক্টে অ্যারাউন্ড 30% সিমিলার বা সেম কাজ থাকে। তো এটা কতটুকু হেল্পফুল, আমি যদি সিমিলার বা সেম কাজ ফাংশনের মাধ্যমে করতে পারি তাহলে কত লাইনের কোড যে কমে যায়, আর ওইটাই যে কোম্পানির জন্য বেনিফিটেড হয় তার একটা ছোট্ট এক্সাম্পল যদি আমি বলি, যে লাইক আমাদের 4 জন ডেভেলপার আছে, প্রতিদিন 300 লাইন করে কোড লিখে। একজন 300 লাইন, 4 জন 1200 লাইন। 6 দিন যদি তারা কাজ করে তাহলে এটা আসবে হচ্ছে 7200 লাইন অফ কোড, রাইট? এটা হচ্ছে এক সপ্তাহের কাজ, রাইট? আমি যদি বলি এটা 4 দিন হবে, 4 দিয়ে ভাগ হবে, গুণ হবে, তাহলে 8 28,000 লাইনের কোড লিখছে তারা প্রতি মাসে, রাইট? পার মান্থ। একটা প্রজেক্ট যেটা রান করছে প্রায় 7 মান্থ হয়ে গেছে, তাহলে 7 into 2800, রাইট? তাহলে 7 দিয়ে যদি আমরা যাই 0065 16 14 6 20, 2,01,000 লাইনের কোড অলরেডি হয়ে গেছে। যদি আমি নর্মাল রুলস অনুযায়ী যাই, কোড লিখছে 2,01,000 লাইনের কোড সাফল্য হয়েছে। এর 30% কতটুকু? 60,000-এরও বেশি, যেটা অ্যাকচুয়ালি 2 মাসের কাজের সমান। 4 জন মানুষের 2 মাসের কাজের সমান আমি যদি কোড রিইউজ করতে পারি তাহলে এই সময়টা আমার হাতে বেঁচে যাবে। আমি মাসে মাসে যে 1 লাখ টাকা করে 1.5 লাখ টাকা স্যালারি ফর এক্সাম্পল যাই দিচ্ছি, 2 মাস বেঁচে যাবে, সেটা বোঝা যাচ্ছে? ওখানেই হচ্ছে কোম্পানির বেনিফিট। কোম্পানি ওই লোকই খুঁজবে যে কোড রিইউজ করে, দ্রুত লিখে। বুঝতে পারছেন? তাহলে ফাংশন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা কি কোনো এস্টিমেট আছে যে কাস্টম ফাংশন কত পার্সেন্ট আর বিল্ট-ইন ফাংশন? না, এটা নির্ভর করে ডেভেলপার জন্য, টোটালি নির্ভর। এটা নির্ভর করে প্রজেক্টের সাইজের উপরে, 10, 15, 20, 25,000 ছোট প্রজেক্ট যেগুলো। আমরা যে ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করব, ওখানে কোডিগনেটর যে ফ্রেমওয়ার্কটা আছে, কোডিগনেটর আমরা যে 2.2 তে কাজ করতাম, এখানে 4000 ফাইলই ছিল, এখন অনেক কমিয়ে ফেলা হয়েছে, আরো লাইট ওয়েট করে ফেলা হয়েছে। যে ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করব তার ভেতরে যে ফাইল ফোল্ডার আছে তার সংখ্যা বলছিলাম, 4000 ফাইল ছিল, অনেক কমিয়ে ফেলা হয়েছে, আরো বেশি। এটা আমার সংখ্যায় জানা নেই, বাট জেন সবচেয়ে হ্যাভি ওয়েট ফ্রেমওয়ার্ক। সিম্ফনি লাইট ওয়েট, সিম্পল না, সিম্ফনি থেকে ল্যারাভেলের সিকিউরিটি বেটার। ওকে, ল্যারাভেল কোডিগনেটর কে এর সিকিউরিটি বেটার সিম্ফনি, সবচেয়ে বেশি সিকিউর জেন। এইখানে করে জেনটা গেলে সুবিধা হবে? হ্যাঁ, বুঝতে পারো। ফার্স্ট টাইম জেন ধরলে হয়তো ডিফিকাল্টিজ আসতো, বাট একটা ফ্রেমওয়ার্ক জানার পর যদি কেউ জেন বা ল্যারাভেল বা আদার্স যে কোনো ফ্রেমওয়ার্কে যায়, বুঝতে কষ্ট হবে না, কারণ সবার প্যাটার্নই সেম, এমবিসি।
ফাংশন, এই সিনট্যাক্সটা দুইটা পার্ট, একটা হচ্ছে কলিং আর একটা ডেফিনেশন। আমি ফাংশনটাকে কল করেছি যার নাম অ্যাড, এটাকে বলা হচ্ছে কলিং, আর এই ফাংশনটার ডেফিনেশন লিখছি ফাংশন অ্যাড ফাংশন সাইন প্লেস লাইক z equal 10 plus 30 echo অথবা রিটার্ন ডলার z। এখানে যদি আমি লিখে রাখি ইকো, আউটপুট আসবে কত? 40। আমি অ্যাড এই ফাংশনকে কল করেছি, অ্যাড ফাংশনটার ডেফিনেশনে গেছে জেড এর ভেতরে আছে 10 আর 30 এর যোগফল, জেডটাকে কি করা হচ্ছে? রিটার্ন করা হচ্ছে। যেখান থেকে কল করা হয়েছে সেখানে ওই জেড এর ভ্যালুটা চলে আসবে, কি চলে আসবে? 40। তো আউটপুট দেখাবে কি? 40। এটাকে বলা হচ্ছে কলিং আর এটাকে বলা হচ্ছে ডেফিনেশন। প্রতিবারই একই ভ্যালু রিটার্ন হবে। ওইটা তো ডাইনামিক করা যাবে, তাই না? হ্যাঁ, ফাংশন একটু বলি। ব্লক অফ কোড, আগে ডেফিনেশনটা দিয়ে নিই। ব্লক অফ কোড যা একটা কমপ্লিট সলিউশন দেবে এবং যাকে আমরা বারবার রিইউজ করতে পারবো তাকেই বলবো কি? ফাংশন। একটা ব্লকের কোড যেখানে একটা প্রবলেমের সলিউশন দেয়া থাকবে এবং যে কোডটাকে আমরা বারবার রিইউজ করতে পারবো, মানে ইউজ করতে পারবো, তাকে আমরা বলছি কি? ফাংশন। ফাংশনের দুইটা পার্ট, একটা হচ্ছে কলিং, এভাবে ডাকতে হয়। আপনি একজন হিউম্যান বিইং, আমি আপনাকে ডাকছি কোনো একটা কাজে লাগানোর জন্য, রাইট? সো আপনাকে আমি কল করছি, বাট আপনি নিজে একটা কি? হিউম্যান বিইং, তাই না? ওই কাজের জন্য যখন শুরু করবেন কাজটা, আপনাকে দিয়ে কোনো একটা কাজ আমি করিয়ে নিচ্ছি, তখন আমি বলছি যে আপনি আমার এই কাজটাকে ডিফাইন করছেন। আপনাকে দিয়ে কোনো একটা কাজ আমি ডিফাইন করে রেখেছি, জাস্ট এখানে এসে দাঁড়ালেই হয়তো আপনার কাজটা সম্পন্ন হয়ে যাবে। আমি একটা লাইন তৈরি করতে চাচ্ছি সবাইকে নিয়ে, আমি কল করলাম, একের পর এক দাঁড়াচ্ছে, একটা লাইন তৈরি হয়ে গেল, বাট একজন যদি বের হয়ে যায় লাইনটা ব্রেক হয়ে যায়। বোঝা যাচ্ছে? সো কলিংটা কি? এই সিনট্যাক্সটা হচ্ছে কলিং, কিভাবে ফাংশনকে ডাকতে হয়, আর ফাংশনের ডেফিনেশন বা রেজাল্ট কিভাবে প্রিপেয়ার করা হয়। যে সিনট্যাক্সটা মানে বলা হচ্ছে না ব্লক অফ কোড, যেখানে একটা প্রবলেমের সলিউশন থাকবে এবং যাকে রিইউজ করতে পারবে, অ্যাকচুয়ালি ডেফিনেশনের সংজ্ঞাই দেয়া হচ্ছে, কলিং এর সংজ্ঞা কিন্তু দেয়া হচ্ছে না। ফাংশনের সংজ্ঞা বলতে কি বলা হচ্ছে? ব্লক অফ কোড থাকবে, এই যে কার্লি দিয়ে ব্লক অফ কোড, যে একটা নির্দিষ্ট টাস্ক সম্পন্ন করবে, একটা কাজ শেষ করবে এবং যাকে আমরা ইউজ করতে পারবো বারবার, তাকেই আমরা কি বলবো? ফাংশন, রাইট? সো আমি অ্যাড কল করেছি, 40 আসবে। আবার যদি অ্যাড কল করি আবার কি আসবে? 40। আবার যদি অ্যাড কল করি আবার কি আসবে? ফিক্সড ভ্যালু। হ্যাঁ, ফাংশন অ্যাড কল করেছে, তার ডেফিনেশনে বলা আছে যে দুটো ভ্যালু যোগ করবে, জেডে রাখবে এবং জেডটা আমাকে রিটার্ন করবে। বুঝা যাচ্ছে? পার্ট তো বোঝা গেল দুইটা, কলিং আর ডেফিনেশন। এবার আসি টাইপ। টাইপ আছে কয়টা? দুইটা, বিল্ট ইন আর ইউজার ডিফাইন। আমরা কিছুদিন থেকেই এরকম ইউজ করছি, ইসেট, প্রিন্টার। এরা কি সবসময় নির্দিষ্ট কাজ করছে না? ইসেট এর ভেতরে আমি যখন কোনো একটা ভেরিয়েবল দিচ্ছি অথবা অ্যারের ইন্ডেক্স দিচ্ছি, সে বলে দিচ্ছে যদি ভ্যালু থাকে ট্রু, না থাকলে ফলস। যদি এখানে একটা অ্যারে দেই, অ্যারের ভেতরে ডাটাগুলো আমাকে ডিসপ্লে করে দিচ্ছে। এগুলো কি? বিল্ট ইন ফাংশন। এবং ম্যাক্সিমাম বিল্ট ইন ফাংশন ডাইনামিক, আমি ইচ্ছে মতো, সে কিন্তু সবসময় ফিক্সড ভ্যালু আউটপুট দিচ্ছে না, আমি যখন যা দিচ্ছি তখন তাই আউটপুট আমাকে দিচ্ছে। সেটা বোঝা যাচ্ছে? তার মানে এই ডেফিনেশনটা কোথায় লেখা আছে? পিএসপি সার্ভারের মধ্যে, পিএসপি ব্রেনে। আমরা যে পিএসপি ইনস্টল করছি না অ্যাপাচি, অ্যাপাচির মধ্যে পিএসপি ব্রেনটা আছে। সো ওখানে মোর দেন 1000 বিল্ট ইন ফাংশনের ডেফিনেশন দেওয়া আছে। মানে পিএসপি তে বিল্ট ইন ফাংশনের সংখ্যা কত? 1000 প্লাস। আমরা 1000 প্লাস বলি, 1100 অনেক আগে ক্রস করে গেছে, জন্য আমরা বলছি 1000 প্লাস বিল্ট ইন ফাংশন আছে। সো বিল্ট ইন ফাংশন গুলো নির্দিষ্ট জব করে দেওয়া আছে, আমি যখন কল করব তখন সেই রেজাল্টটা আমাকে রিটার্ন করবে। বাট আমি যখন কাজ করতে যাচ্ছি, কোনো একটা প্রবলেম আমি ফেস করছি, ওই প্রবলেমটার সলিউশন তৈরি করবো, এক্স্যাক্টলি ওই সলিউশনটা বিল্ট ইন ফাংশন আকারে নাও থাকতে পারে।
তখন পুরো প্রবলেমটার সলিউশন আমাকে নিজেকেই করতে হতে পারে। যখন আমরা নিজেরাই কোনো একটা ফাংশনের ডেফিনেশন নিজের হাতে লিখবো এবং এটাকে আমরা আমাদের প্রজেক্টে ইউজ করব, তখন ওই ফাংশনটাকে আমরা বলবো ইউজার ডিফাইন। এই যে অ্যাড ফাংশনটা আমরা আমাদের প্রয়োজনে তৈরি করলাম এবং এটাকে আমরা কল করে করে ইউজ করতে পারবো, তখন এটাকে আমরা কি বলছি? ইউজার ডিফাইন। তাহলে অ্যাড হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, রাইট? আর এখানে ইসেট, প্রিন্টার এগুলো হচ্ছে কি বিল্ট ইন ফাংশন। আমাদের বিল্ট ইন ফাংশনও খুব ভালো মতো জানতে হবে। একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছে, আমি হয়তো দিয়েছিলাম ebook.talhabidi.com, যেখান থেকে আপনারা পিএসপি ম্যানুয়ালটা ডাউনলোড করে নিতে পারেন এবং পিএসপি ম্যানুয়ালটা পড়াশোনা শুরু করতে হবে। যদি পিএসপিতে খুব ভালো করতে হয়, পিএসপি ম্যানুয়াল সম্পর্কে খুব ভালো ধারণাও তার থাকতে হবে। পিএসপিতে বেস সার্টিফিকেশন জেন্ড এবং ওটা টোটালি যে সিলেবাসটা কভার করে সেটা ওই পিএসপি ম্যানুয়ালের উপরেই। পিএসপি ম্যানুয়ালে 3000 এর উপরে পেজেস আছে। সো পিএসপি ম্যানুয়ালের স্পেসিফিক বাংলাদেশের জেন কি এখন মানে জেন সার্টিফিকেট কি এখন আসেনি নিচে? না, 90 হয়ে গেছে। 89, 90 দিয়েছি। 89, 90 দুজনই আমার স্টুডেন্ট, লাস্ট দুজন রিসেন্টলি। আমার জানা নেই। ebook.talhabidi.com এই বইটা নেবেন, এই যে পিএসপি ম্যানুয়াল। অনলাইনেটা যদি নেন php.net, এখান থেকে রিলিজ নোটগুলো ডাউনলোড করে নিতে পারেন। ডকুমেন্টেশন স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, ডকুমেন্টেশন স্টার্ট হয়েছে। এটাকে আমরা ইপাবে ডকুমেন্টটা ডাউনলোড করে নিতে পারি। এখান থেকে যাওয়া ভেরি সিম্পল। পিএসপি ম্যানুয়াল ডেট, এই যে পিএসপি ম্যানুয়াল ডেট চলে আসছে। হ্যাঁ, এই যে .net manual/english function det। হ্যাঁ, ডেফিনেটলি বুঝবে। প্রত্যেকটা ফাংশনের কয়েকটা করে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল কোড দেওয়া আছে। ঠিক আছে, এখানে রেফারেন্সও বলা আছে। বুঝতে পেরেছেন? ওয়েব থেকেও আপনারা পড়তে পারেন, বইটা ডাউনলোড করে রেখে পিসিতে অথবা মোবাইলে নিয়েও যে কোনো সময় আপনারা স্টাডি করতে পারেন। হ্যাঁ, সব সব কিছু, স্টেটমেন্ট, অবজেক্ট, ফাংশন, ক্লাস, এভরিথিং। যদি পিএসপি ম্যানুয়ালে যায়, এই যে এখান থেকে বলা আছে রেফারেন্স গাইডলাইন। মেইন ইউআরএলটা হচ্ছে php.net/manual/english/index.php। ভিডিওতে রান করছে। ভিডিওতে আপনারা 1 ঘন্টা 25 মিনিট যখন হবে, নাম্বারটা টুকে রাখতে পারেন। 1 ঘন্টা 25 মিনিট ওখানে নিয়ে গেলেই পিএসপি ম্যানুয়ালের এই ইউআরএলটা দেখতে। তাহলে আমাদের ম্যানুয়ালটা খুব ভালো মতো পড়তে হবে, দেখতে হবে, জানতে হবে। হ্যাঁ, এবং ফাংশন নিয়ে আমাদের কাজ করতে হবে।
সো ফাংশনের এক্সাম্পল, একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে কাজ শুরু করব আর কি। না, জেন প্রিপারেশনের জন্য দুইটা সেন্টার আছে আমাদের দেশে, আইবিসিএস প্রাইমেক্স আর নিউ হরাইজন। জেন্ডের প্রিপারেশন এক্সাম মানে জেন পরীক্ষা দেওয়ার সেন্টার ওটা, ওই দুই জায়গা থেকেই শুধু পরীক্ষা দিতে পারবেন, ওরা অথরাইজ। জেন থেকে বাংলাদেশের দুইটা সেন্টারকে অথরাইজ করা আছে, ঠিক আছে। নিউ হরাইজন তো ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, ওদের অন্যান্য দেশে আছে বলে ওরা এখানে চালু করতে পেরেছে। আর আইবিসিএস প্রাইমেক্সের শুরু 1999-এ, অনেক আগের। সো ওরাও জেন্ডের অথরাইজ কোম্পানি, ওখান থেকে এক্সাম দেওয়া যায়। কিন্তু আমার কাছে মনে হয় হরাইজন থেকে আইবিসিএস এর স্টাফ অনেক নলেজেবল, জানতে পারি। এখন আমি কোনো এক সময় ওখানে জেন্ড সার্টিফিকেশনের ক্লাস নিয়েছি, এখন আর ওখানে যাওয়া হয় না। যদিও ওদের রুলস আছে, জেন্ডের রুলস আছে, যারা জেন্ডের প্রিপারেশন কোর্স নেবে তাদের সার্টিফাইড হতে হবে। আমি কিন্তু জেন্ড সার্টিফাইড না, আমি কখনো এক্সামে বসি নাই, ঠিক আছে। তাহলে ওখানে গিয়ে আবার হয়তো একটা কোর্সে ভর্তি হতে হবে। আমাদের দুইটা সেন্টার যেহেতু ওরা মনোপলি করে ফেলেছে, দুইটা সেন্টারই মনোপলি করেছে যে এক্সাম দিতে হলে তাদের কোর্সে ভর্তি হতে হবে, তারা সিলেক্ট করবে দেন এক্সাম দিতে পারবে, আদারওয়াইজ নট। নর্মালি বিষয়টা এরকম ছিল না, যে কেউ ওখানে পে করে এক্সাম দিতে পারে। $195 হচ্ছে চার্জ, তার চাইতে হয়তো তারা 5-10 হাজার টাকা বেশি নিয়ে হয়তো তারা এক্সাম প্রিপারেশনে বসাতে পারে। বাট ওরা যেটা করে, ওরা একটা কোর্স ছেড়ে রেখেছে 32,000 টাকার, 32,000 টাকার ওই কোর্স করতে হবে, যার ভেতরে 14,000 টাকার বা 15,000 টাকা প্রিপারেশনের ফিটাও নিয়ে নেবে। তার মানে কোর্সের ফিটা 15 আর ওই পরীক্ষা দেওয়ার ফিটা 15। টোটাল কোর্সের ফিটা 17 আর প্রিপারেশনের ফিটা হচ্ছে, মানে এক্সাম দেওয়ার ফিটা হচ্ছে 15 বা 16 আর কি, 16 আর কি, 16তে কোর্স, 16তে এক্সাম। বুঝতে পেরেছেন? মানে এক্সামের জন্য তাদের খরচ হবে $195। আপনি জেন্ডের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। আমার জানা নেই হ্যাঁ, মানে যেহেতু ওরা অথরাইজ সেন্টার, ওখান থেকে বসে এক্সাম দিতে হবে, একটা নির্দিষ্ট স্পেসিফিক আইপিতে বসে আপনাকে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, জেন্ডের দাম আছে। র পিএসপি প্রোগ্রামিংই করানো হয়। আপনারা যা শিখছেন সেগুলোই বা ওর চেয়েও আপনাদের সিলেবাসটা ওরা দিয়ে দেবে আর কিছু পড়াবে আর কি। পড়ানোর স্টাইলটা তো একটু গন্ডগোল আছে। যাই হোক, লাস্ট যিনি সার্টিফাইড হয়েছেন জুবায়ের হোসেন। হ্যাঁ, লাস্ট মানে খুব বেশি কিন্তু সার্টিফিকেশন আসে না, পার ব্যাচ থেকে 1, 2 বা 3জনকেই তারা সিলেক্ট করে দেয়। হয়তো যাদের সিলেক্ট করছে তারাই প্রিপারেশনে ভালো করছে এবং তারা পরীক্ষাতেও ভালো করছে, পাশ করে যাচ্ছে। সবাইকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগও দেয় না। এটা অ্যাকচুয়ালি একটা ধরনের মারপ্যাচ, মানে টাকাটা অলরেডি নিয়ে নিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, বাট ওই টাকাটা আর ওখানে জেন্ডের ইয়েতে আর দিতে হচ্ছে না তাদের। ধরেন হ্যাঁ, সে ধরেন 30 জন 20 জন নিয়ে একটা ব্যাচ শুরু করলো, 20 জনের সবার কাছ থেকে 32,000 টাকা করে নিয়েছে এবং তার মধ্যে 16,000 টাকা ওই পরীক্ষারও ফিস ছিল, বাট পরীক্ষা দিতে দিচ্ছে 2-3 জনকে। দুইটা কোম্পানি হওয়াতে এই সিচুয়েশনটা ওখানে না। আইবিসিএস প্রাইমেক্সের না, উনি অনেক সিনিয়র একজন লোক, ওনার নামটা আমি ভুলে গিয়েছি। প্রাক্তন বেসিস প্রেসিডেন্ট, হ্যাঁ, একসময় বেসিসের প্রেসিডেন্ট ছিলেন। আমার জানা নেই মাইক্রোসফটের ব্যাপারে কোনো কিছু জানা নেই। আচ্ছা, সেটা একটু বলছিলাম যে জেন সার্টিফাইড ইঞ্জিনিয়ার হতে পারলে অনেক সুবিধা আছে। স্টার্টিং স্যালারি 35 বা 40 অ্যাবভ আমাদের দেশে।
রিসেন্টলি যে সার্টিফাইড হয়েছে ওকে আমি 1 সপ্তাহের মধ্যে জব দিয়ে দিয়েছি। ওকে আমি ওই টার্মস অ্যান্ড কন্ডিশন সেট করে দিয়েছিলাম যে এক্সাম মানে সে সার্টিফাইড হয়ে আসলে আমি তাকে 7 দিনের মধ্যে জব দিয়ে দেবো, এবং তাই হয়েছে, এবং 35,000 টাকা শুরু করেছে। দেখেন আমি অ্যাড একটা ফাংশন লিখেছি, এর মধ্যে ফাংশন কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যাড। এই ফাংশনটার কোনো ডেফিনেশন নেই, বাট আমি যদি কোনো একটা ফাংশন লিখি লাইক র্যান্ড, প্যারামিটারও দিচ্ছি না, তখন কি দেখায় একটু দেখায়। সে কিছু একটা দিয়েছে বাট আমি কি ইকো করেছি, তার ডেফিনেশন আছে বলে সে আমাকে কোনো এরর দিচ্ছে না। ডেফিনেশন পেয়েছে বাট যে আউটপুটটা রিটার্ন করেছে সেটা আমি দেখতে চাই নাই, তাই বলে আমাকে আউটপুট দেয় নাই। দেখেন আমি যদি এখানে ইকো লিখি, সে কিছু একটা পাঠিয়েছে, সেটা আবার আমি দেখতে চেয়েছি, এই আউটপুটটা আসছে, দেখা যাচ্ছে এখন এই যে ভ্যালুটা, এটা কিন্তু দেখা যাচ্ছে। তার মানে এই র্যান্ড ফাংশনটার ডেফিনেশন কোথায় আছে? সার্ভারে, রাইট? এটা একটা বিল্ট ইন ফাংশন। র্যান্ডটা মূলত যেভাবে কাজ করে, সে র্যান্ডম একটা ভ্যালু রিটার্ন করে, বাট আমি যদি তার লেন্থটা সেট করে দেই যে তুমি 10 থেকে 20-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু রিটার্ন করো, সে কিন্তু একটা ভ্যালুই রিটার্ন করবে, একের অধিক না। আমি যদি 10 থেকে 20 কমা দিয়ে দিই মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু, সো এটা ডাইনামিক বিহেভিয়ার শো করছে, সে 11 শো করেছে। আবার রিফ্রেশ দিচ্ছি, সে 20 শো করেছে। 20 ক্রস করবে না বা 10 এর লেস আসবে না, তো যে কোনো একটা ভ্যালু এর ভেতর থেকে পিক করবে। 10 থেকে 20-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু সে আমাকে রিটার্ন করছে। সো এটা ছিল বিল্ট ইন ফাংশনের সিম্পল কনসেপ্ট, এবং ম্যাক্সিমাম বিল্ট ইন ফাংশনগুলো কি ডাইনামিক, অনেক কিছু করা যায়। ডিফাইন করা আছে, হ্যাঁ রাইট। অ্যাড দিয়ে না, র্যান্ড দিয়ে, যে ফাংশনের যে নাম সেই নাম দিয়েই কল করতে হবে। আচ্ছা, ফাংশন অ্যাড এর ডেফিনেশন দিচ্ছে আমি যেভাবে লিখেছিলাম, z ইকুয়াল 10 প্লাস 30, রিটার্ন $z। আমি ভর্তি হয়েছিলাম, আমাকে টি-শার্ট দিয়েছে, ব্যাগটা দিয়েছে, দুটো বই দিয়েছে, হ্যাঁ এগুলো ঠিক। টাকা তো অনেক নিয়েছে, আমি হাফ দিয়েছিলাম। তোরা বলছে আপনি যখন আবার আসবেন বাকি হাফ দিয়ে করতে পারবেন, তারপরে ফ্যামিলি রান্নার জন্য করা হয়। আপনি আমাকে জানাবেন, আচ্ছা সেটাও জানাবেন, এটা ওদের ব্যাগ। আচ্ছা এইবার দেখেন আমার এই অ্যাড ফাংশনটার আগে এখন কি আউটপুট দিচ্ছে? 48। আচ্ছা সেমিকোলন দেই নাই, 14 নিচে ডটেড লাইন এসেছে কারণ আমি নিচে আবার অ্যাডকে কল করতে যাচ্ছি। যতবারই কল করি না কেন সে আউটপুট কি দেবে? 40ই দেবে, কারণ ফিক্সড ভ্যালু, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফাংশন, রাইট? বাট আমি যখন ফাংশনকে ইনপুট দিব, সেই ইনপুটের উপরে কাজ করবে এবং তার উপর বেস করেই আউটপুট দেবে, তখন সেটা হবে কি ডাইনামিক ফাংশন, রাইট? ওকে আমি ডাইনামিক করার চেষ্টা করছি, এখন প্যারামিটারাইজ করছি 20 40, নিচেরটাকে আমি বলেছি 90 70, রাইট?
যে ডিফারেন্ট ভ্যালু হিসেবে ইনপুট দিচ্ছি, এটাকে বলা হয় প্যারামিটার। ওকে, কমা দিয়ে সেপারেট করতে হয় এবং এটা ফাংশন সাইনের মধ্যেই প্যারামিটার দিতে হয়। প্যারামিটারগুলো ভেরিয়েবল দিয়ে পিক করতে হয়। ডেফিনেশনের সময় প্যারামিটারগুলো ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে হয়। লাইক আমি $x আর $y দুইটা ভেরিয়েবল নিচ্ছি। সো এই 20 যাবে কোথায়? x এ, আর 40 যাবে y তে। সো আমি যদি এখন ইউজ করি $x প্লাস $y, ঠিক আছে, তাহলে প্রথমবার আউটপুট দেবে কত? 60, তার পরের বার আউটপুট দেবে কত? 160, রাইট? আচ্ছা, ভ্যালু চেঞ্জ, আউটপুট চেঞ্জ। আমি যখন যে ধর ভ্যালু দিব সেই ভ্যালুতেই সে আমাকে আউটপুট রিটার্ন করবে এখন। হ্যাঁ হ্যাঁ, সবই ফাংশন। পুরো প্রজেক্টই ফাংশনের উপরে বেস করে হয়। পুরো প্রজেক্টই আপনাকে করতে হবে ফাংশন দিয়ে। স্পেসিফিক বা স্ট্যাটিক কোড লেখার কোনো অপশন নেই। কোডিগনেটরে দেখবেন ভিউগুলো শুধু জেনারেট হচ্ছে HTML CSS, যার ভেতরে PHP আছে, বাকি সব ক্লাস, কন্ট্রোলার ক্লাস, মডেল ক্লাস, এবং তার ভেতরে সবই ফাংশনের ডেফিনেশন। ওকে, আজকে এই পর্যন্ত রাখছি। হোম ট্যাক্স যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে যেটা ফর দিয়ে করা আছে এটা হোয়াইল দিয়ে করতে হবে, এবং ইনক্রিমেন্টেডটা আলাদা আরেকটা ফাংশন, ডিক্রিমেন্টেডটা আলাদা একটা ফাংশন দিয়ে ফাংশন বেসড করে নিয়ে আসতে হবে ওই এক্সাম্পলটাকে। ইনক্রিমেন্টের কাজটা একটা ফাংশন করবে, ডিক্রিমেন্টের কাজটা আরেকটা ফাংশন করবে। ঠিক আছে, দুটা সিম্পল ট্যাক্স দেওয়া আছে। আর একদম শুরু থেকে ভেরিয়েবল থেকে ফাংশন পর্যন্ত থরলি একবার দেখে নেবেন, কারণ নেক্সট ক্লাস থেকে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আলোচনা হবে, যদিও ফাংশনের উপরে 2-3টা এক্সাম্পল আমি এখানে করাবো তারপর। ঠিক আছে, সবই দেখবেন, প্রোটেক্টেড ফাংশন না।